বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেলে দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন আমার বায়াবাস আছেন বাংলা দৈনিক সমকালের উপদেষ্টা সম্পাদক আবু সাঈদ খান এবং আমার ডানে রয়েছেন সিনিয়র সাংবাদিক এবং বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক মহাসচিব এম এ আজিজ। স্বাগত আপনাদের দুজনকে এই তৃতীয় মাত্রা। এবং আপনাদের দুজনের কাছে সিনিয়র সাংবাদিক হিসেবে আমরা প্রশ্ন, যে বাংলাদেশ আজকে যে জায়গায় রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক ভাবে দাঁড়িয়ে আছে, সেটা আসলে ভবিষ্যতের জন্য কি ধরনের সংকেত দিচ্ছে মিস্টার আবু সাঈদ খান? না, সেটা তো আমাদেরকে আশাহত করেছে, ব্যথিত করেছে। কেননা মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে গড়ে ওঠা বাংলাদেশ, সেখানে আমাদের যে প্রত্যাশা ছিল, যে স্বপ্ন ছিল, সে স্বপ্ন যেন ক্রমেই দূরে সরে গেছে। এবং এখন যেখানে সে দাঁড়িয়েছে সেটা তো ভয়াবহ অবস্থা। যেমন যে চিত্র ফুটে উঠেছে সেটা যদিও একটি অংশ মাত্র। যেমন দেশের সাবেক সেনাপ্রধান, সাবেক পুলিশ প্রধান এবং একজন সংসদ সদস্য নির্মমভাবে নিহত হয়েছেন। কিন্তু তার নিহত হওয়ার যে কারণ, সেটা শুনে তো আমরা শিউরে উঠছি যে তাহলে দেশটা কারা চালাচ্ছেন, দেশটা কাদের হাতে বন্দী হয়ে আছে। তো এখানে হলো প্রশ্নটা। আর একটা হচ্ছে যে এরাই কি সব? তো আসলে তো এরাই সব না। এমন চরিত্র, এমন বেনজির কিংবা আজিম এবং আজিজ, এরা তো আরও আছে, কিন্তু আমরা তাদের বিরুদ্ধে লিখতেও পারছি না, বলতেও পারছি না। কেন? সেই সাহস আমাদের কাছে, সেই সাহস নাই আমাদেরকে। আমি এই প্রশ্নটা করতে চাই, যেহেতু আমি এখানে একটু ইন্টারাপ্ট করে, আপনি বলছেন আপনি একজন সিনিয়র সাংবাদিক, একটি পত্রিকার সম্পাদকও ছিলেন, আরও একজন সম্পাদকও আমরা এটা বলতে শুনলাম, একটি প্রভাবশালী কাগজে, যে সেই সাহস আমাদের নাই, বা বেনজির যখন পুলিশ প্রধান ছিলেন তার বিরুদ্ধে লেখা যাবে না। আমার প্রশ্ন হচ্ছে যে সেই সাহস যদি না থাকে, তাহলে এই ধরনের সাংবাদিকতা করবার দরকার কি? যদি আপনি প্রশ্ন করেন তাহলে বসবাসেরই দরকার কি? আমরা তো প্রতিনিয়ত জীবনের বিভিন্ন জায়গায় কম্প্রোমাইজ করছি। তার মধ্য দিয়ে আমরা যতটুকু সেই কম্প্রোমাইজ, ধরেন একজন আপনি ধরেন সশস্ত্র বাহিনীতে যোগ দিবেন, কিন্তু যখন দেশের জন্য যুদ্ধ করতে হবে তখন আপনি যুদ্ধে যাবেন না, যে যুদ্ধে গেলে আপনি মারা পড়তে পারেন, তাহলে আপনার তো সশস্ত্র বাহিনীতে যোগ দেবার না। কিন্তু আপনাকে কৌশলগত অবস্থান নিতে হবে। যেমন বাস্তব যতটুকু বলা যাচ্ছে সেটা আপনাকে বলতে হবে। কিন্তু ইচ্ছে করলে তো আপনি, যেখানে রাজনীতিতে হতাশা আছে, সমাজে বিভিন্ন স্তরে এখানে রাজনৈতিক আন্দোলন নাই, সামাজিক নাগরিক আন্দোলন নেই, সবাই যেন ঘুমিয়ে আছে, ঝিমিয়ে আছে, সেই সময় সাংবাদিকরা এই সাহস দেখানো সম্ভব না। এবং সাংবাদিকতা দেশের গণতান্ত্রিক আবহের সাথে সম্পৃক্ত বিষয়। ইচ্ছে করলেই সাংবাদিকরা সাহসী গর্জে উঠতে পারে না, যদি না সেই আবহ, সেই পরিবেশ থাকে। এটা হচ্ছে নাকি মানে পাপেট মিডিয়া বা সোল্ড মিডিয়ার কারণে সেটা সম্ভব হয় না? যখন মিডিয়ার একটা বড় অংশই সোল্ড বা পাপেট হয়ে যায়, তখন সেটা দুটো দিক আছে, সম্ভব হয় না। দুটো দিক আছে। একটা, যখন কর্তৃত্ববাদী শাসনের খড়গ ঝুলতে থাকে, সেই ভয় ভীতিতে কাজ করে। আর একটা হচ্ছে সুবিধাবাদী অংশ, একটা অংশ বিক্রি হয়ে যায় কিংবা দলের লেজুর ভিত্তি করে রাজনীতি, যে যখন কিংবা যে কোনো দলের লেজুর ভিত্তি করে। এই দুটো জায়গায় সমস্যা। একদিকে আমরা কেউ ভয়ের কারণে বলতে পারছি না, কেউ সুবিধা পাওয়ার কারণে বলতে পারছি না। তো এখানে সাংবাদিকতা তো এখানে দাঁড়িয়ে আছে। এখন আপনি যদি এই ভয়ের সংস্কৃতির মধ্যে দিয়ে, বলা যাচ্ছে না তা না, অনেকে বলছে, জীবনও দিচ্ছে, তৃণমূলে অনেকে নির্যাতিত হচ্ছে, নিগৃহীত হচ্ছে, সেটা তো হচ্ছে। তারপরে আপনাকে স্বীকার করতে, বাস্তবতা হচ্ছে একটা ভয়ের সংস্কৃতি বিরাজ করছে। এবং সেটা শুধুমাত্র এই সরকারের আমলে তা বলবো না, এর আগেও ছিল। তো এখান থেকে আমাদের উত্তরণ ঘটছে না। আমরা যেন মনে হচ্ছে যে ক্রমেই যেন পিছের দিকে চলে যাচ্ছি। তো এই যে পিছিয়ে হাঁটা, এখানে হচ্ছে সমস্যাটা। তো মানুষ তো সামনের দিকে এগোতে চায়। আমরা তো এই 54 বছরে একটা অগ্রগতি চেয়েছি, পরিবর্তন চেয়েছি, কিন্তু সেই পরিবর্তনটা ঘটছে না। হ্যাঁ, কিন্তু অনেক ক্ষেত্রে পরিবর্তন হচ্ছে। মেগা প্রজেক্ট হয়েছে, তো এলিভেটেড এক্সপ্রেস হয়েছে, মেট্রো রেল হয়েছে, এই পরিবর্তন হয়েছে, কিন্তু মানুষের জীবনমানের উন্নতি ঘটছে না। এখানে কথা বলার স্বাধীনতা, ভোটাধিকার, এটা নিশ্চিত হচ্ছে না। পাশে দেখুন ভারতে, সেখানে অনেক সমালোচনা আছে, কিন্তু শেষ বিচারে কিন্তু জনগণের কাছে সব রাজনৈতিক দলকে যেতে হয়েছে, এবং জনগণের ভোটে কিন্তু সেখানে সরকার টিকেছে। যত রকমই বলেন যে হ্যাঁ অপকৌশল ছিল, এখানে ধর্মের মাতম তুলে জনগণকে বিভক্ত করার চেষ্টা করা হয়েছে, হুমকি ধমকিও ছিল,
কতিপয় নেতাকেও জেলে পোরা হয়েছে, মামলা দেওয়া হয়েছে, কিন্তু শেষ বিচারে কিন্তু জনগণই মালিক এবং জনগণের কাছে যেতে হয়েছে। আমাদের দেশেও বিগত যদি আপনি চিন্তা করেন যে এর আগে 5 বছর অন্তর একবার জনগণের কাছে যেতে হতো, জনগণ বলতো যে নির্বাচন আসুক তখন দেখব। অর্থাৎ এই যে এখন আর জনগণ এটা বলারই নেই। এবং দু একজন প্রার্থী এটাও বলেছেন যে আপনাদের ভোট লাগবে না, আপনাদের ভোটে আমি এমপি হব না কিংবা চেয়ারম্যান হব না। অর্থাৎ এই যে জনগণের মালিক যারা, যাদের রক্তে দেশ, কেন মুক্তিযুদ্ধ ছিল তো জনযুদ্ধ, যাদের রক্তে দেশ গড়া এবং যাদের ঘামে দেশ পরিচালিত হয়, তাদের আর কথা বলতে পারবে না। এবং এই জবাবদিহিতার সর্বস্তরে এই জবাবদিহিতার অভাবটা প্রকট হয়ে উঠছে, ক্রমেই প্রকট হয়ে উঠছে। এখানে হলো বিষয়টা পশ্চাদপসরণ। ভূত নাকি পিছনের দিকে হাঁটে, তা আমার মনে হচ্ছে আমরা বোধহয় ওই ভূতের মতো পিছনে হাঁটছি, সামনের দিকে এগোতে পারছি না। সমস্যাটা এখানেই। অর্থাৎ একটা গণতান্ত্রিক আবহ দরকার, দায়বদ্ধতা দরকার, জবাবদিহিতা দরকার। এবং যারা শাসক, যারা বিভিন্ন জায়গায় শাসক নেতা যে অবস্থানে যেখানেই থাকুক, তাদের জবাবদিহি করতে হয় না। এখানে হচ্ছে সমস্যাটা। আজিজ, ধন্যবাদ আপনাকে। আমি ঠিক সাইদ ভাই বলল তার সাথে একমত হয়ে আমি অন্যদিকে একটু বলি। আমার কাছে মনে হয়েছে সমাজের বন্ড সব ছুটে গেছে। প্রত্যেকটা সেক্টর, আমি মাফিয়া না বললেও সবগুলি সেক্টর সিন্ডিকেটের হাতে চলে গেছে। রাজনীতির নিয়ন্ত্রণ নাই, সরকারের নিয়ন্ত্রণ নাই, এবং মানুষের নৈতিক স্খলন একদম নিম্ন পর্যায়ে চলে গেছে। অর্থাৎ মানুষের নৈতিকতা একদম নষ্ট করে দেওয়া হয়েছে। এটা কিন্তু ব্যক্তি ইন্ডিভিজুয়ালি কিন্তু নয়। আপনি দেখেন, বিশেষ করে আমি বলবো যে এই সম্প্রতি যে জাতীয় নির্বাচনটা হয়ে গেল, এতে যে গ্রাম লেভেল পর্যন্ত বিভক্তি, আগে যে গ্রামের যে সৌহার্দ্য সম্পর্ক ছিল, প্রত্যেকটা গ্রামে আগে দেখছি যে পাড়ায় পাড়ায় একটা দ্বন্দ্ব ছিল ছোটোখাটো, কিন্তু এখন পলিটিক্যালি ডিভাইডেড হয়ে গেছে। এবং প্রত্যেকটা সেক্টর আপনি দেখেন, ধরেন একটা উদাহরণ দেই, সারা দেশে চাঁদাবাজি হয়, সেখানে সরকারি দলের কিছু কর্মী এবং পুলিশ এই চাঁদাটা তোলে। এখন সরকার যদি পরিবর্তন হয়, পুলিশ ঠিক থাকবে, সরকারি দলের কর্মীরা বদলে যাবে। এটা কিভাবে চেক দিবেন? এটার থেকে বেরোনেই তো কঠিন। এছাড়া আমাদের দেশে যেটা মুক্তিযোদ্ধার চেতনার কথা সাইদ ভাই বললেন, এখন তো সরকারি হিসাব মতে এখন 15% লোকের হাতে 41% অর্থ সম্পদ চলে গেছে, পরিসংখ্যান ব্যুরোর হিসাব। আর নিচের 15% লোকের সাথে 1.32% সম্পদ। এখন এই যে চরম বৈষম্য, তারপরে আপনি দেখেন ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় লুটপাট একদম অবারিত। অ্যাকাউন্টেবিলিটি, জবাবদিহিতা, আইনের শাসন, সুশাসন কোনোটাই কিন্তু প্রকৃতপক্ষে একটা গণতান্ত্রিক দেশে যা হওয়া উচিত সেটা কাজ করছে না। এই দেশটা এখন ফাইনালি কে দায়িত্ব নেবে, কে করবে? আমার তো মনে হয় যে এই সরকার বদল করে আর একটা সরকার বসায় দিলেও তার পক্ষেও ম্যানেজ করা কঠিন। একটা আনম্যানেজেবল সিচুয়েশনে চলে গেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এখন হয়তো সরকারি দলের লোক তারা সন্তুষ্টই হবে। এখন দেখেন, সরকারি সুবিধাভোগী বলি, সরকারি সাপোর্টার বলি, সব সেক্টরে তাদের বাইরে কিছু নাই। আপনার সরকারি চাকরি বলেন, ব্যবসা বলেন, যেখানে বলেন, অর্থাৎ 15 বছর 17 বছর একটা সরকার আছে, আর যদি এই টার্ম যায় তাহলে এই দেশটা কিন্তু ওয়ান সাইডেড হয়ে যাবে। এই যে ধরেন সরকার আপনার অনেক সামাজিক সুরক্ষা কিছু দিচ্ছে, প্রণোদনা দিচ্ছে, এগুলো দেখেন মন্ত্রীর থেকে শুরু করে ইউনিয়ন কাউন্সিলের মেম্বার পর্যন্ত ভার্চুয়ালি এক দলের। এই লোকটাকে চয়েস করা হচ্ছে, যে যাকে দেওয়া হচ্ছে সেও কিন্তু একদিকের। হ্যাঁ, তো সুতরাং এই দেশটা সার্বজনীন হচ্ছে না। আমাদের সংবিধানে বলে যে জনগণ দেশের মালিক। রাজনীতিবিদরা তো আমি তো দেখি না জনগণকে কেয়ার করে। আবার বলি আমরা গণতান্ত্রিক দেশ, একদল গণতন্ত্র রক্ষা করতে চায়, আরেক দল গণতন্ত্র উদ্ধার করতে চায়। একটি বড় দলের ভিতরে কেউ গণতন্ত্র চর্চা আছে? একটি দলের মধ্যে যার
যে দলের মধ্যে গণতন্ত্র নাই সে কি করে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে গণতন্ত্র চর্চা করবে? এটা সম্ভব না। এখন সবগুলো দল ধরেন, বিশেষ করে বড় দলগুলি সরকারে থাকা, যে কোনোভাবেই হোক না কেন, সারা বিশ্বেও কিন্তু এই ধরনের আচরণ শুরু হয়ে গেছে। সরকারে যেভাবে হোক সরকারে থাকা অথবা সরকারে যাওয়া, এটা একটা মুখ্য পলিটিক্স হয়ে গেছে। আমরা তো ধরেন পাকিস্তান আমলেও দেখছি, এতটা রাজনীতিতে নৈরাজ্য তো দেখি নাই, এতটা অনাস্থা একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে, একটা রাজনীতিবিদদের এতটা অনাস্থা তো দেখি নাই। আর সবচেয়ে বড় কথা, এই দেশের রাজনীতিবিদরা নিজেদের কমিটমেন্ট নিজেরা রাখে না। হোসেন মোহাম্মদ এরশাদের পতনের আগ মুহূর্তে 3 জোটের একটা রূপরেখা দিয়েছিল, সেখানে তো সব বলা ছিল কিভাবে রাষ্ট্রটা চলবে। এই বিএনপিও স্বাক্ষরকারী, আওয়ামী লীগও স্বাক্ষরকারী, ওখানে জামাত এবং জাতীয় পার্টি বাদে সব দল কিন্তু ওই ডিক্লারেশনের মধ্যে ছিল। সে জায়গায় নাই, কিছুই তো লাগে না। তারা যে অঙ্গীকারটা করলো ওইটা বাস্তবায়ন করলেই তো দেশের শান্তি এবং সুস্থ সব ফেরত আসে। ওই জায়গায় তো কেউই নাই, ওটা কেউই শোনে না। এখন যদি আপনি প্রশ্ন করেন, ও আগে মানে নাই, আমি মানি না, ও মানে না। ধরেন এই যে কেয়ারটেকার ছিল, ওই যে 3 জোটের রূপরেখা, এটা কিন্তু প্রধান ছিল একটা নিরপেক্ষ সরকার ব্যবস্থা এবং একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রাখা, তারপরে আপনার একজন আরেকজনকে আক্রমণ না করা, গণতান্ত্রিক চর্চা সবাই করতে হবে এবং এরশাদ এবং জাতীয় পার্টিকে কেউ নেবে না। এখন তো দুই পক্ষের সাথে হবনম চলছে, কেউ তো কথা রাখছে না। গণতন্ত্র চর্চা পার্টির ভিতরেই নাই। হ্যাঁ, এখন ধরেন আওয়ামী লীগের নেত্রী, তিনি চোখের ইশারায় নেতা বানা ফেলে। আবার বিএনপি যদি বলেন, এক ব্যক্তি সব কমিটি ভেঙে দিয়ে কমিটি করতে পারে, জাতীয় পার্টি তাই করতে পারে, তাদের গঠনতন্ত্রই আছে। তো তাহলে গণতন্ত্রটা আসবে কি? আমরা গণতন্ত্র, এই বুভুক্ষ কিছু লোক আমরা গণতন্ত্রের কথা বলি। গণতন্ত্র তো এটা অলরেডি নির্বাসনে পাঠায় দিছে গণতন্ত্র। এই দেশে গণতন্ত্র সম্ভবত আমার কাছে মনে হয় না যে খুব তাড়াতাড়ি গণতন্ত্র এই দেশে ফিরে আসবে। আমার যে কথাটা হয়তো আপনারা অপছন্দ করবেন, একটা বেনভোলেন্ট ডিক্টেটর বাংলাদেশে দরকার। সেই লোকটি তো পাবেন কোথায়? সেই লোকটি আসবে কোত্থেকে? আপনি খেয়াল করে দেন, খুব অপ্রিয় কথা হলেও সত্য, স্লোগানের সব হয়। 1/11-এর সময় যখন পরিবর্তন ঘটলো, তখন কিন্তু এই দেশের লোক আশা করছিল। মনে হয় মানুষ কি এখন আর মানে কিছু বলছে না, সেটা যেমন ঠিক, কিন্তু বেনোভেলেন্ট বলে একটা ডিক্টেটরকে অ্যালাউ করার জায়গায় বাংলাদেশের মানুষ এখন আছে কিনা, সেটা একটা বড় প্রশ্ন। না, প্রশ্ন হলো কি, শোনেন, বেনোভেলেন্ট আমি এই জন্য উদাহরণ দিতে চাই, ডিক্টেটরশিপকে আর কেউ এখন পছন্দ করবে কিনা আমি জানি না, হয়তো অসহায়তার কারণে পছন্দ করতে পারে বিশ্বের যে কোনো প্রান্তে। ধরেন আমি খুব, এটা হয়তো আমার অনেকেই আপত্তি করবে, ধরেন মঈনুর রহমদ আসলো, সে যদি এই তার চারপাশে এই চাঁদাবাজিটা শুরু না করতো, অন্যায় অবিচার না শুরু করতো, আমার ধারণা সে টিকে যেত। সে আসার পরেই তার ভাই ভাইস্তে দিয়ে ব্যবসা বাণিজ্য করা, আমার মনে হয় যে জনগণের সঙ্গে কানেক্ট করতে পারেন। ওই যে ডেমোক্রেসি না থাকলে, যেটা মানে ডেমোক্রেসির ওই মাইন্ডসেটটা না থাকলে জনগণের সঙ্গে এনগেজমেন্টটা তারা তৈরি করতে পারে। একটা দেশের উন্নয়ন কি ডেমোক্রেসি ছাড়া হয় না? রাজাশাসিত দেশ ডেমোক্রেসি হচ্ছে না, চীন কমিউনিস্ট হচ্ছে না। উন্নয়নের তো আবার অনেক দিক আছে, আপনি কোন উন্নয়ন হচ্ছে, কোন দিক? ঠিক আছে, মানে ব্রিজ কালভার্ট করলেন, ফ্লাইওভার করলেন, সেটাই তো উন্নয়ন না। না, তারপরেও আমি বললাম, শিক্ষায়, স্বাস্থ্যে, মননে, প্রাকৃতিকভাবে সম্পদ পাচ্ছে, তারা তো মোটামুটি ভাবে তো ডিস্ট্রিবিউট করতেছে, তারা তো সম্পদ, গরিব লোক আমাদের মতো তো দুস্থ গরিব রাখে নাই, তারা তো দিয়ে খায়, ভাগা দিয়ে খায়। তো এই জন্যই বলছি যে আসলে হ্যাঁ, চার্চিলের ডেফিনেশন হচ্ছে গণতন্ত্রও খারাপ, তবে সকল সিস্টেমের চাইতে বেটার। আমরা সেজন্যই গণতন্ত্রের পূজারী। আচ্ছা, আজবে অনেক কিছু বলেছেন, কিন্তু আমি তার সঙ্গে কিছু কিছু ব্যাপারে একমত হতে পারছি না। যেমন উনি একটা মানে এই সমস্যা কিংবা মানুষের অধঃপতনের একটা জেনারেলাইজ করেছেন। তো আসলে তো শ্রমিক তো দুর্নীতি করে না, কৃষক দুর্নীতি করে না, সাধারণ মানুষ তারা দুর্নীতি করে না। দুর্নীতি করে তারাই যারা নেতৃত্বে আছে। সেই নেতৃত্ব মানে হচ্ছে হয় প্রশাসনের নেতৃত্বে আছে, অথবা পুলিশের নেতৃত্বে আছে, রাজনৈতিক নেতৃত্বে আছে, সামাজিক নেতৃত্বে আছে। ক্ষমতাবানদের প্রতি দুর্নীতির ব্যাপারটা, এবং রাজনীতিটা হচ্ছে সমাজকে পরিচালনা করে।
তো প্রশাসন, পুলিশ, অর্থনীতি, শিক্ষা সব কিছুই পরিচালনা করে রাজনীতি। রাজনীতি যখন বেসামাল হয়ে যায়, রাজনীতি যখন ঠিক থাকে না, তখন সব কিছুতে প্রভাবিত করে। অতএব এই জায়গা থেকে হলো যে আপনার রাজনীতিটা ঠিক করার দরকার এবং সমস্যাটা মাথায়, সমস্যাটা নেতৃত্বে। সাধারণ মানুষের মধ্যে এই সমস্যাটা নাই। সাধারণ মানুষের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা তাদের ভিতরে আছে। সাধারণ মানুষ চায়, ভোট দিতে চায়, সাধারণ মানুষ কথা বলতে চায়, কিন্তু সাধারণ মানুষের সেই কথা বলার জায়গা, ভোট দেওয়ার যে একটাই, সাধারণ মানুষের কাছে একটাই ছিল। আমাদের দেশের মালিক জনগণ, তারা একদিন বুঝতো, ভোটের দিন বুঝতো যে দেশটা আমার, অর্থাৎ আমরা যেটা করব সেটাই হবে। কিন্তু সেই জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই যে ভোটের জায়গাটা নষ্ট হয়ে গেছে, এইটি হলো ব্যাপারটা। অতএব মানুষের আকাঙ্ক্ষার জায়গাটা নষ্ট হয়ে গেছে এবং এই আকাঙ্ক্ষা কোনো ব্যক্তি ফিরিয়ে দিতে পারে না এবং সামষ্টিক জায়গাটাই দরকার। অতএব মানুষের গণতান্ত্রিক অধিকার দরকার, একনায়ক দরকার না। মানুষের গণতান্ত্রিক অধিকার হলেই এখানে জবাবদিহিতা প্রতিষ্ঠিত হয়, স্বচ্ছতা প্রতিষ্ঠিত হয়। এবং এখানেও এই যে যাচ্ছে তাই করা যায় না। যদি এখানে জনগণের কাছে যেতে হতো, যাচ্ছে তাই কিন্তু করা যায় না। ইন্ডিয়ান পার্লামেন্টারিয়ানরা, মানে পার্লামেন্ট মেম্বাররা যাচ্ছে তাই করতে পারে না, তাদেরকে তো যেতে হয়, জনগণের কাছে জবাবদিহি করতে হয়। নির্বাচনের সময় দেখেছেন কিভাবে তারা জনগণের কাছে গেছে। আর আমাদের এখানে নির্বাচন করার জন্য পুলিশের কাছে যেতে হচ্ছে, নির্বাচন করার জন্য প্রশাসনের কাছে যেতে হচ্ছে। তো পুলিশ প্রশাসন ঠিক থাকলে সব ঠিক, জনগণ ঠিক কিনা, জনগণ তাকে সমর্থন করে কিনা, সেটা কোনো বিবেচ্য বিষয় না। অতএব আমার কাছে যেটা মনে হয় যে আসলে ডিক্টেটরশিপ কোনো সমাধান না। কিংবা একটা হতে পারে যে উন্নতি তো হতেই পারে, তো তারও একটা কালচার আছে। যেমন বাংলাদেশে যে কোনো কারণেই হোক, যে 100 বছরের ভোটদানের গণতান্ত্রিক ঐতিহ্য আছে, মানুষ ভোট দিয়ে আসছে। সেই 37 সাল, তারও আগেও ভোট দিয়েছে, যে 37 সালেও ব্যাপক লোক ভোট দিয়েছে, তারপর থেকে ভোট এই প্রক্রিয়াটা চালু আছে। তো এখন তো বাংলাদেশে কেউ বলেন যে ভোট কি সেটাই মানুষ ভুলতে বসেছে। হ্যাঁ, মানুষ আস্থা হারিয়ে ফেলছে, যে কারণে মানুষ আর যায় না, যে কারণে 15-20% ভোট হয়, যদিও বা কাগজে কলমে ভোট দিয়ে কি হবে, হ্যাঁ কাগজে কলমে রেজাল্ট হবে না, হ্যাঁ সেটাকে 35-40 করা হয়। কিন্তু বাস্তবে তো যেটা পত্রপত্রিকার যে রিপোর্ট আসে, যে পরিসংখ্যান দেখা যায়, তাতে 10-15% মানুষ ভোট দেয় এবং ভোট দেওয়া মানুষ উৎসাহ হারিয়ে ফেলছে। এবং বাংলাদেশের সংবিধান অনেক মানে সংবিধান হিসাবে আমরা শ্রেষ্ঠ সংবিধান দাবি করি, কিন্তু এই সংবিধানের একটা ত্রুটি হচ্ছে, বড় ত্রুটি হচ্ছে যে এখানে কত % ভোট পেতে হবে তার কোনো হিসাব নেই। অর্থাৎ 1%-এর মধ্যে 1% ভোট হলেও যদি কেউ তার মধ্যে জয়লাভ করে, সে জয়ী। তো এইটা তো কোনো গণতন্ত্র তো না। গণতন্ত্র মানে হচ্ছে সংখ্যাগরিষ্ঠের শাসন। তো যেখানে সংখ্যাগরিষ্ঠতা নেই, সেখানে তো গণতন্ত্র প্রতিষ্ঠিত হতে পারে না। তো এই যে নির্বাচন হচ্ছে, এটা নির্বাচনের জন্য নির্বাচন হচ্ছে, এটাকে গণতান্ত্রিক নির্বাচন বলা যায় না। পৃথিবীর বহু জায়গা আছে যে সেখানে 51% করতে হয়। যদি 51% কোনো দল না পায়, তাহলে দ্বিতীয়বার নির্বাচন হয়। তো এমন দৃষ্টান্ত আছে, কিন্তু আমাদের এখানে সংবিধানে এই ত্রুটিটা রয়ে গেছে, সেইটাও দূর করার দরকার। অর্থাৎ কত % মানুষকে ভোট দিতে হবে এবং সেইটাও দরকার। সংখ্যাগরিষ্ঠ শাসন এখানে হচ্ছে না। যদি আপনি মনে করেন যে 20% ভোট পেয়ে হচ্ছে, 80% মানুষ তার বিপক্ষে আছে, 80% বিপরীতে আছে, বিপক্ষে যদি না বলেন বিপরীতে আছে, তাহলে 20%। তাহলে দেশে এখন সংখ্যালঘিষ্ঠের শাসন চলছে এবং সংখ্যালঘিষ্ঠ চেয়ারম্যান হচ্ছে, মেম্বার হচ্ছে, পার্লামেন্ট মেম্বার হচ্ছে, উপজেলার চেয়ারম্যান হচ্ছে, মেয়র হচ্ছে সংখ্যাগরিষ্ঠ না। তাহলে এই জায়গাও আমার মনে হয় মেরামত করা দরকার। বাংলাদেশে গত কিছুদিন ধরে 3 জনের নাম বেশি উচ্চারিত হচ্ছে, জেনারেল আজিজ, বেনজির আহমেদ এবং সংসদ সদস্য আনার। এরা মানে এদের দায় কতটা, বা এদের দায় আসলে কার, বা এরাই কি সব কিনা? দেখেন, সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে এদের দায় তাদের নিজের, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরেন সাবেক আইজিপি বেনজিরের কথা যদি বলি, তিনি তো চাকরি নিয়েছেন, এরপরে কমিশনার হয়েছেন, র্যাবের চিফ হয়েছেন, আইজিপি হয়েছেন। আচ্ছা, এগুলোও ধরে নিলাম প্রমোশন হয়েছে, তার যোগ্যতা বলেই হয়েছে, কিন্তু 8টা মেডেল পেয়েছে, শুদ্ধাচারী হিসেবে 8টা মেডেল পেয়েছে তার কৃতিত্বের জন্য।
এটা এই যে 8টা বার 8 দফায় তাকে স্বীকৃতি দেওয়া হলো, এদেশের কোনো গোয়েন্দার কাজ নাই, সরকারি মানুষ জনগণের পয়সা কাউকে বেতন দেয় না, অবশ্যই রিপোর্ট দিয়েছে। তারপর সবচেয়ে আশ্চর্য ব্যাপার যে সে সৎ লোক, শুদ্ধাচার সনদ দেওয়া হয়েছে। এখন দেখা যাচ্ছে প্রতিদিন যাচ্ছে আর দেখায় ও দেশে একটা, এই দেশে একটা। এটা তার খবর শুনলে মারা মানুষ জীবিত হওয়ার উপক্রম। একটা সরকারি চাকরিজীবী এত সম্পদের অধিকারী হতে পারে, এটা কল্পনাও করে নেয়, কেউ কল্পনাও করে নাই। এখন শোনা যায় আবার যে অনেকেই নাকি এরকম নাকি বহু আছে। এবং দেখেন সরকারি অফিসে ধরেন এখন কত আছে, 15.5 লাখের মতো আপনার সরকারি কর্মকর্তা আছে, 15.5 লাখ 16 লাখ ম্যাক্সিমাম আছে। এখন প্রায় 60% বাজেটের হচ্ছে তাদের খরচ, তাদের জন্য, তাদেরকে কেন্দ্র করে। তো বাজেটটা যে দেওয়া হলো, এই যে বলা হচ্ছে 7.5 লাখ কোটি টাকা বাজেট দেওয়া হলো, এর তো 5 কোটি সামথিং তো এই সরকারি কর্মচারীদের, অর্থাৎ 17 কোটি লোকের আপনার 5.5 লাখের কেন্দ্র করে খরচ হবে। এর ভিতরে আপনার দেখবেন যা আবার বাকিটা থাকলো বাজেট, এর আবার কথায় আছে যে সরকারি খরচ করলে 60% লোপাট, 40% কাজ হয়। তো বাজেটটা তো ফাও, আমার এই বাজেট তো দেখা যায়। এই জন্য বলছি যে আপনি দেখেন আগে সরকারি কর্মচারীদের প্রতি বছর আপনার হিসাব দিতে হতো, এখন এটা তারা করলো 5 বছর। এখন আবার মুভ নিচ্ছে না, তাদের হিসাবই নেওয়া যাবে না। এখন সরকারি প্রত্যেকটা অফিসে তারা ঘুষ খায় না, এখন সেট আপ, কেউ ঘুষ না করলেও শত কোটি টাকার মালিক, কারণ সিস্টেমে অটোমেটিক পার্সেন্টেজ চলে আসে। এখন নাকি ডলারে ঘুষ দিতে হয়। হ্যাঁ, সিস্টেমে চলে আসে। আমি একটা উদাহরণ দিই, দেখেন যে বনশ্রীর থাকি, বনশ্রী ইউলুপ আছে, জ্যাম লাগে থাকে এই পাশে, সব পুলিশ ওই পাশে, এই পাশেই জ্যাম সারাতে কেউ আসে না। ওই পাশে গাড়ি ধরতেছে, বাস ছাড়া ছোট ছোট গাড়ি ধরতেছে, কমপক্ষে 2000, উপরে 3000, 4000, 5000 ফাইন করতেছে। কারণ হচ্ছে এখন সার্জেন্ট, বাংলাদেশে আপনি জানেন না, সার্জেন্ট কিন্তু তেমন ঘুষ খায় না, কারণ সার্জেন্ট যা ফাইন করবে তার অর্ধেক তার নিজস্ব অ্যাকাউন্টে চলে যায়। এই জন্য এখন ফাইন করার ব্যাপারে আগ্রহী, ঘুষ খাওয়া না, ফাইন করা। আর বাস যেগুলি চলে এগুলো সব বাস, টেম্পু, ভ্যান ট্যান এগুলো সব মাসোয়ারা ঠিক করা আছে অটোমেটিক। এটি দূর করবেন কিভাবে বলেন? সব কিছু সামাজিকরণ হয়ে গেছে, সমাজতন্ত্র কায়েম হয়ে গেছে, এগুলো থেকে বেরিয়ে আসবেন কীভাবে? এটা অসম্ভব। আমাকে একদিন দাঁড় করছে, আমি বলছি ভাই রে, ওই পাশে যে থাকে, আমার বনশ্রীতে থাকি, ওই তারা ঠিক করেন না, এখানে ধরে ধরে ফাইন করতেছেন কেন? কমিশন মান নাকি? তো এই জন্যেই বলতেছি, সবাই কিন্তু আপনি দেখেন এই বনশ্রী রাস্তা দিয়ে 12 চাক্কার 16 চাক্কার ট্রাক আসতেছে, লরি আসতেছে, এগুলো আসা নিষেধ, অথচ ওই ড্যামরার ওখান থেকে টোকেন দিয়ে দেওয়া হচ্ছে, টাকা নিয়ে যাচ্ছে, বাস গাড়ি চলতেছে, শহরের ভিতর দিয়ে চলতেছে। কে টাকা নেন আছে? কেউ টাকা নেন নাই। এখন আপনি যে বললেন এই যে বেনজির এত সম্পদ তৈরি করলো, এই যে পুরস্কার, শুদ্ধচার পুরস্কার পেল, সেই লোকটি আমি 1 লাখ টাকা তুলতে যাই ব্যাংকে, দিবে না তো, ঘুরাবে। অথচ সে সব তার টাকা ব্যাংক খালি করে তুলে নিয়ে গেছে, নিশ্চয়ই ডলারে কনভার্ট করে নিছে। তারপরে আপনার ইমিগ্রেশন ক্রস করে চলে গেছে, এই শাহজালাল এয়ারপোর্ট দিয়েই চলে গেছে। হোম মিনিস্টার বলে আমি জানি না ইমিগ্রেশন কার অধীনে, কার অধীনে। পাসপোর্ট তো একাধিক পাসপোর্ট, 2, একটা প্রশ্ন, দ্বিতীয়ত হচ্ছে এয়ারপোর্ট ছাড়া বাই রোডেও যেতে পারে, একটা হলুদ, একটা যেই হোক ভাই, এই পলিটিশিয়ানদের চাইতে আমার ধারণা প্রধানমন্ত্রীর চাইতে সবচেয়ে বেশি চেন বেনজির বাংলাদেশের লোক। এবং আমার কাছে এখন বলতে হয় যে প্রায় 600-র মতো ক্রস ফায়ার করছে, তার নিজের প্রয়োজনে করছে 300। এবং তা আমাদের প্রেস ক্লাবের প্রেসিডেন্ট ছিল 2 বারের, এবারেও সিটিং এমপি, তাকে নিয়ে ওয়েস্টিনের নিচে দাঁড়ায়, তার সিটিজেন টিভি একটা ছিল, তার মেয়ের নামে লিখে নিছে, জোর করে লিখে নিছে। এখন সিটিং এমপি, যার প্রধানমন্ত্রীর সাথেও সম্পর্ক, জানতাম যে তার ক্লাসমেটও বটে,
তারটা যদি ধমক দিয়ে নিতে পারে এদেশে কে? সবাই ভয় পায়, কারণ হলো ক্রসফায়ার, জবাবদিহিতা নাই। সে যেটা করবে সেটাই রাইট। এমন জায়গায় ছিল সে, এমন অবস্থা ছিল, তার বাড়িও এক জায়গায়, তাকে বলার প্রতিবাদ করার কোনো ক্ষমতা নেই। যেমন ধরেন আপনার সংবাদপত্রের কথা প্রথমে বলছিলেন, আমার অবজারভারের কেরিয়ার শুরু। হামিদুল হক চৌধুরী ছিল পাকিস্তানের ফরেন মিনিস্টার, সারা পৃথিবী জুড়ে পাকিস্তানের বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে সে ক্যাম্পিং করে বেড়াইছে, কিন্তু অবজারভার তো স্বাধীনতার পক্ষে ছিল সাংবাদিকদের কারণে। মৌলানা মান্নান টেলিগ্রাফ বার করেছিল, সেখানে আমি গেছিলাম। সেখানে মৌলানা মান্নান এরশাদের সময়ে মোদারেজ হোসেনের পয়সা দিয়ে ওই ইনকলাব হাউস করছে, ওইটাকে ছুটানোর চেষ্টা করছে। তখন তাকে মৌলানা মান্নান রাজাকার খুনি করে বকা দিত, ফার্স্ট পেজে ছাপতো, তার পাশে তার পক্ষেও ছাপতো। আমি ডেইলি স্টারে ছিলাম, লতিফুর রহমানের কোনোদিন চেহারা দেখিনি, কোনোদিন চেহারা দেখিনি, কোনো ইন্টারফেয়ার করে নেই কোনো। সে এডিটর ছিল এস এম আলী, সে যা করতো সেই ফাইনাল। এখন কি সেই অবস্থায় প্রফেশনে আছে? এখন মালিক নিয়োগ দেয়, মালিক প্রমোশন দেয়, মালিক চাকরি খায়, মালিক সব কিছু, মালিক পলিসি নির্ধারণ করে। আবার মালিকরা সব এখন সরকারি দলের সাপোর্টার হয়, মনে চাইলেও সরকারি দলের পক্ষে, মনে না চাইলেও সরকারি দলের পক্ষে। এখন আমি কর্মচারী ধরেন আছি, কি করার আছে বলেন? এখন এই জন্য বলছি যে প্রফেশন, সবগুলো প্রফেশন নষ্ট হয়ে গেছে। এখন ধরেন, এখন শত শত লোক বাংলাদেশে পাবেন, তারা শত শত কোটি টাকার মালিক। আমাদের প্রফেশনও পাবেন তো। এই ভাইরাস সারা সমাজে ছড়ায় গেছে। এটাকে ঠিক করা, সাইদ ভাই যেটা বললে, এটা ঝাড়ফুঁক দিয়ে ঠিক করা সম্ভব না। এটা ক্যান্সারাস হয়ে গেছে তো, সারা শরীরে ছড়ায় গেছে তো। এটাকে কিভাবে করবেন? ওষুধ দিয়ে তো সম্ভব না। সারা অঙ্গে ঘা মলাম লাগাবেন কোথায়? সুতরাং এই জন্য বলছি যে এইটা দীর্ঘস্থায়ী। এখন সাইদ ভাইয়ের মতো নিবেদিত লোক যদি বাংলাদেশের 17 কোটির ভিতরে মেজরিটি হয়, তাহলে এটা 100 বছর বা 50 বছর প্ল্যান নিয়ে শুদ্ধাচার শুরু করলো আর কি, করে করে জাতিকে ঠিক করলো। এছাড়া ঠিক করা, আমার মনে হয় উপরে যারা রাষ্ট্র চালায়, আমি বললাম গণতান্ত্রিক চর্চা নাই। সব আপনি বলেন যারা স্লোগান দেয় ও দুর্নীতিবাজ, হ্যাঁ নিজেকে। আমি আবারও বলি যে আসলে সমস্যাকে কিংবা রোগকে জেনারেলাইজ করে লাভ নাই, মূল কারণটা হওয়া দরকার। যেমন এখন তো ট্রিটমেন্ট আছে জেনেটিক, যে জিন ধরে ট্রিটমেন্ট করা হয়, অর্থাৎ রোগের মূল কারণগুলোকে নির্ণয় করা দরকার। তো মূল কারণটা কোথায়? মূল কারণটা হচ্ছে সমাজের নেতৃত্বের ভিতর, রাজনীতির ভিতর। এবং নেতৃত্ব মানে হচ্ছে প্রশাসনিক নেতৃত্ব, শিক্ষাঙ্গনের নেতৃত্ব, সামাজিক নেতৃত্ব, রাজনৈতিক নেতৃত্ব এখানে। এবং সব কিছুর মানে কমান্ডার হচ্ছে রাজনীতি। এই জায়গাটা আমাদের বুঝতে হবে, রাজনীতিটা ঠিক করা দরকার। এখানে আমি একটু এ টু জেড তো আমি বলছি যে এ টু জেড তছনছ হয়ে গেছে, ঠিকটা করবে কে? দায়িত্বটা কে নেবে? ঠিক তো করার জন্য তো পৃথিবীতে ঠিক করার জন্য তো 100 মানুষ ঠিক হয় না, কিছু লোক ঠিক হয়, বাকিরা তাদের অনুসারী হয়। এটা আমার একটা মহাজনী বাক্য আছে যে সমাজে মানে যেটা হচ্ছে যে 90% মানুষই হচ্ছে নিরপেক্ষ। তো 10% নেতৃত্ব, যখন সৎ নেতৃত্ব আসে তখন ওই 80% মানুষ হচ্ছে নিরপেক্ষ, আর 20%-এর ভিতর 10% সৎ আর 10% হচ্ছে অসৎ। তো সৎ 10% যখন নেতৃত্বে আসে তখন 90% মানুষ সৎ হয়ে যায়, আর যখন 10% অসৎ আসে 90% অসৎ হয়ে যায়। অর্থাৎ নেতৃত্ব ঠিক হলে, এবং নেতৃত্ব ঠিক হলে সব কিছুই ঠিক করা সম্ভব, এবং সেই জায়গাটা করার দরকার। একটা জায়গা থেকে শুরু করতে হবে। আপনি যদি সব জায়গায় বলেন যে ওষুধ দিতে হবে, তা না। ডাক্তারের কাছে যদি আপনি যান, তাহলে আপনার একটা রোগ নির্ণয় করে কোনো একটা নির্দিষ্ট রোগ থেকে চিকিৎসাটা শুরু করতে হয়। তাই আমাদের হচ্ছে যে এখানে একটা সিস্টেমটা দরকার, একটা ডেমোক্রেটিক ব্যবস্থাটা চালু করার দরকার, যাতে জনগণ কথা বলতে পারে, জনগণ ভোট দিতে পারে, জনগণের গণতান্ত্রিক অধিকার নিশ্চিত হতে পারে। এবং এই জায়গাটা শুরু করা দরকার। এবং এটা শুরু করতে হলে পৃথিবীতে কোনো বড় কাজ লাখ লাখ মানুষ শুরু করেনি, অল্প মানুষই শুরু করেছে। এবং আমাদের যদি মুক্তি সংগ্রামের ইতিহাসও আমরা দেখি যে রাজনীতিকরা বেশিরভাগ হতাশ হয়ে গেছে, পাকিস্তানপন্থী হয়ে গেছে, পাকিস্তানে দালালি করছে, তার ভিতর থেকে তরুণ খুব ক্ষুদ্র একটা অংশ তো তারা শুরু করেছে। এমনকি বঙ্গবন্ধু যখন 6 দফা দেন, সমস্ত নেতারা একে একে আওয়ামী লীগ ছেড়ে গেছেন, খুব সামান্য
কিছু লোক নিয়ে, এবং কেন্দ্রীয় নেতার মধ্যে তাজউদ্দিন আহমেদ এবং খন্দকার মুশতাক ছাড়া আর কেউ তার সঙ্গে ছিল না, সব চলে গেছে তরুণ ছাত্রদের চেষ্টায় 6 দফা 1 দফায় পরিণত হয়েছে, স্বাধীনতা সংগ্রাম রূপ নিচ্ছে। অতএব পৃথিবীতে কোনো ভালো কাজের জন্য শুরুটা কিন্তু খুব কম লোকই করে, এবং আমরাও যদি সমস্ত ইতিহাস দেখি যে সেখানে একটা মুষ্টিমেয় অর্থাৎ একটা ডেডিকেটেড একটা গ্রুপ দরকার, এবং মানুষ যখন হতাশাগ্রস্ত হয়, নিমজ্জিত হতে থাকে, তখন একসময় ঘুরে দাঁড়ায়, দেওয়ালে পিঠ ঠেকে যায়। আমার মনে হয় সমাজের ভিতরে এই ভাবনার জায়গাটা যে একেবারে নেই তা না, সোসাইটিতে ভাবনার জায়গা আছে। এমনকি আপনি যেটাকে বলেন সোশ্যাল মিডিয়া, তার সম্পর্কে সেখানেও গেলে দেখবেন যে কিছু মানুষের ভিতর সৎ চিন্তা এবং আশার আলো দেখা দেয়, এবং আমাদের তরুণ সমাজের ভিতরেও সততা আছে। এবং আপনি যদি বলেন যে এই যে পুলিশ কিংবা প্রশাসনিক কর্মকর্তা কিংবা রাজনীতিবিদ তারা সব পচে গেছে, তা না, তার ভিতর কিছু কিছু লোক কিন্তু আমরা সৎ এখনও খুঁজে পাই। এখানেই আশার আলো। আমরা চাই যে সব জায়গা সৎদের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হোক, অসৎদের দাপটে সৎরা রাজনৈতিক দলে, সমাজে, প্রশাসনে, পুলিশে, সব জায়গায় তারা কোণঠাসা হয়ে আছে। এই সৎদেরকে রুখে ঘুরে দাঁড়াবার এই সুযোগটা দরকার। এখানে আমি আরেকটা প্রসঙ্গ একটু আলোচনা আনতে চাই। সম্প্রতি ওই বাজেট নিয়ে আলোচনায় নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ নোয়াবের আলোচনায় অর্থনীতিবিদ আসানিস মনসুর বলেছেন যে দেশে এত মন্ত্রণালয়ের দরকার নেই, তিনি মনে করেন। অর্থনীতিবিদ হোসেন জিল্লুর রহমান তিনি বলেছেন যে অলিগার্করা এই বাজেটটা তৈরি করেছে। আপনারা কি মনে করেন এই দুজনের বক্তব্য? মন্ত্রণালয় কতগুলো দরকার সেটা একটা হিসাবের ব্যাপার হতে পারে, তবে মন্ত্রণালয়গুলো তো সংখ্যা বেড়ে যায় হচ্ছে কিছু লোককে খুশি করার জন্য, অ্যাকোমোডেট করার জন্য তো মন্ত্রণালয় বেড়ে যায়। অনেক ক্ষেত্রে অনেক মন্ত্রণালয় তো কোনো কাজও থাকে না, সেটাও ঠিক। যে এই জন্য হ্যাঁ, ভালো কাজ খুব কম লোক দিয়ে করা যায়, তবে একটা গোষ্ঠী, একটা সুবিধাবাদী এবং গোষ্ঠী তো তৈরি হয়েছে, এবং এই গোষ্ঠীটাই সমাজকে নিয়ন্ত্রণ করছে, এবং তাদেরই স্বার্থে অর্থনৈতিক ব্যবস্থা ইত্যাদি হচ্ছে। এই যে ব্যাংকগুলো যেভাবে লোপাট হয়ে গেল, সেটা তো মুষ্টিমেয় মানুষের স্বার্থে, মুষ্টিমেয় মানুষকে কিছু পাইয়ে দেওয়ার জন্য এটা রাষ্ট্র চোখ বুজে থাকলো, তারা লুটপাট করছে, এখনও তাদেরকে ধরার ব্যবস্থা নাই। এমনকি যারা লুটপাট করেছে তাদের জন্য, যেমন আপনি যদি সৎভাবে অর্জন করলে 15% আপনাকে দিতে হবে, ট্যাক্স দিতে হবে, আর আপনার কালো টাকার মালিকরা 30% দিতে হবে, ট্যাক্স দিতে হবে, আর কালো টাকার মালিকরা 15% দিয়ে সব সাদা করতে পারবে। অর্থাৎ তাইলে দেশটা কাকে পৃষ্ঠপোষকতা করছে, রাষ্ট্র কাকে পৃষ্ঠপোষকতা করছে, সৎ ব্যক্তিকে না অসৎদেরকে। এবং এখানে এমনইভাবে নৈতিকতার জায়গাটাও কিন্তু করে দেওয়া হচ্ছে, খণ্ডন করা হচ্ছে যে নৈতিক। একদিকে সরকার বলছে জিরো টলারেন্স, ভালো কথা, কিন্তু জিরো টলারেন্স বলতে গিয়ে দুর্নীতিবাজরা এইভাবে রাষ্ট্রীয় পলিসির মধ্য দিয়ে প্রশ্রয় পাচ্ছে, এবং দুর্নীতি রাষ্ট্রীয় পলিসির মধ্য দিয়ে, ব্যবস্থাপনার মধ্য দিয়ে তাদের উত্থান ঘটছে, এবং একটা সুবিধাবাদী গোষ্ঠী তৈরি হচ্ছে। তো এইটা তো আমাদের চোখের সামনে দিয়ে গড়ে উঠছে। অতএব এই জায়গা থেকে ব্যবস্থাটা বদলানোর জন্য সেখানে কোনো না কোনো জায়গা থেকে হওয়া দরকার। সেই আন্দোলনটা তরুণরা শুরু করতে পারে, এমনকি রাষ্ট্রযন্ত্রের মধ্যে থেকেও শুরু হতে পারে, কিংবা জনগণের কোনো অংশ এটাকে শুরু হতে পারে। কিন্তু ব্যাপারটা যেটা দাঁড়িয়েছে, রাজনীতিতেও সমস্যাটা হচ্ছে যে আমরা আওয়ামী লীগ বিএনপির মধ্যে কেবলমাত্র ক্ষমতার লড়াই দেখছি, সেখানে কোনো কর্মসূচি নিয়ে কিংবা জনগণের কোনো দাবি দেওয়া নিয়ে, জনস্বার্থ নিয়ে কিন্তু রাজনীতিতে লড়াইটা হচ্ছে না। যে কারণে রাজনীতি একদিকে দুই দিক থেকেই, বিরোধী দলের রাজনীতির সাথেও সেই জনস্বীকৃতিটা ঘটছে না এবং সেই সমর্থনটা আসছে না। জি মিস্টার আজিজ। না, বিষয়টা হলো যে বাজেটে তো একটা লক্ষ্য থাকবে, দিক নির্দেশনা থাকবে। আমাদের প্রধান প্রবলেমগুলি কি? একটা হলো ব্যাংকগুলো লোপাট হয়ে যাচ্ছে, অর্থাৎ ব্যাড লোন, খেলাপি ঋণ। এই ঋণগুলো কি উদ্ধার করার কোনো এই বাজেটে কোনো লক্ষ্য আছে? আমার চোখে পড়েনি। টাকা পাচার হয়ে গেছে। অর্থনীতি সমিতি এই কয়েকদিন আগে বলল 50 বছরে 12 লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে। এই পাচার বন্ধের কোনো আমরা কোনো দিক নির্দেশনা পেয়েছি বাজেটে? পাইনি।
আগে বললাম যে বাজেট 7,97,97,000 টাকা, তার ঘাটতি আছে ধরেন, এই ঘাটতি মেটানোর যে সোর্স, এই সোর্সগুলো কিন্তু কাজ করে না। কারণ হচ্ছে আপনার ট্যাক্স দিতে যাবেন, এনবিআর লোকদেরকে সন্তুষ্ট করতে হয়, ওখানে কেউ ডরেই যায় না। আবার ট্যাক্স আপনি দেখেন, একটা রিক্সাওয়ালাও কিন্তু ট্যাক্স দিচ্ছে, ভ্যাট দিচ্ছে, সে একটা বিড়ি খাচ্ছে, সে বোঝেও না, সে ট্যাক্স দিয়ে ফেলতেছে। কিন্তু এই যে যেটা বলা আপনি বললেন যে অলিগার্ক, এদের হিসাবটা কে নিচ্ছে আমরা কি কেউ জানি? পৃথিবীর ভিতরে সবচেয়ে ধনী সৃষ্টির দেশ বাংলাদেশ, এখন দ্রুততম ধনী। হ্যাঁ, এবং বাংলাদেশের এখন ব্যক্তি পৃথিবীর ধনীর লিস্টে চলে গেছে। কিন্তু সে কত ট্যাক্স দেয়, কি দেয় আমরা কি জানি? কুইক রেন্টাল দিয়ে দিয়ে টাকা, ওখানে কথা বলা যাবে না, কেস করা যাবে না, জবাব দিতে নাই। এই যে IMF এর কিছু লোন এখন এই সামনে $1.25 বিলিয়ন, 1.15 বিলিয়ন ডলারের কারণে তারা বলছে বিদ্যুতের দাম বাড়াও, 3 বছরে 12 বার বিদ্যুতের দাম বাড়াবে। বিদ্যুৎ হলো জীবন জীবিকার লাইফলাইন। আপনি যখনই এটা বাড়ায় দিবেন, সাথে এই যে দেখেন গাড়িগুলো দেখেন, বাসায় দেখেন গ্যাস নাই, গ্যাস নাই, কি LNG টার্মিনাল নাকি কি সমস্যা হয়েছে, একটা LNG টার্মিনালে শেষ। আবার দেখা যায় যে আপনার 53% প্ল্যান্ট আইডেল বসে থাকে, সঞ্চালন লাইন নাই। এটাতে স্পষ্ট সঞ্চালন লাইনে বাজেট কম, একটা প্ল্যান্ট বসাতে তো বাজেট অনেক বেশি, ওখানে এদিক সেদিক করা যায় বেশি, সঞ্চালন লাইন নাই, অর্থাৎ প্ল্যান্ট বসে আছে। কুইক রেন্টাল কমগুলো বসে আছে, কিন্তু তারা কিন্তু ভাড়া দিচ্ছে। এই যে আদানি, তারপরে আমাদের ব্যাংকগুলোর কাছ থেকে ডলার প্রায় $5.5 বিলিয়ন, 500 বিলিয়ন ডলার আপনার টাকা পায়, টাকা চাচ্ছে। এবং এই যে এখন থেকে আপনার ঋণ দেখলাম 3.5 কোটি, এই যে 3.5 লাখ কোটি টাকা ব্যাংকের ঋণ, এটা আর কোনোদিন উদ্ধারই হবে না, মানে খেলাপি ঋণ, এটা উদ্ধারের পর্যায়েই নেই। আর প্রত্যেকবার আপনার যে যত লোন নিচ্ছে 2% দিলেই তার আর সে থাকে না, খেলাপি থাকে না। এই সুযোগটা তো দেওয়া হচ্ছে তাদের। তারপরে যেমন সাহিদ ভাই বললেন যে আপনার এই যে কালো টাকা, কালো টাকা এখানে কিন্তু যারা টাকা কালো করে, অর্থাৎ টাকা যারা পাচার করে বা রাখে, তারা কিন্তু সরকারের কাছে কম চালাক না। এখানে একটা ফাঁক আছে। আমি একটু বার করলাম, 50 বছরে 12 লাখ কোটি টাকা আপনার পাচার হয়েছে, কালো টাকা হয়েছে, পাচার হয়ে গেছে। এটা অর্থনীতি সমিতি বলছে। এখন কি বলা হয়েছে যে প্রশ্ন করা হবে না, কেউ যদি 15% টাকা ইন্টারেস্ট দিয়ে টাকা জমা দেয়, প্রশ্ন করা হবে না। দুদক যা যদি কয় তোমার সোর্স কোথায়, এই জন্য টাকা দেয় না। আপনি দেখেন 50 বছরে কোনো জায়গায় কোনো রেজাল্ট পাওয়া যায় না, সব প্রায় সরকারই কিন্তু দিচ্ছে যে 15%, 10% ছিল, 15% দিলে কালো টাকা সাদা করা যাবে, যে প্রশ্ন করা যাবে না। প্রশ্ন এটা একটা ভেকটাম, তারা তো যারা টাকা পাচার, যারা টাকা জমাইছে তারা তো বিষয় একটা ব্যাখ্যা দেয় যে জমি কিনলে বা ফ্ল্যাট কিনলে কিছু টাকা সারপ্লাস হয়ে যায়, রেজিস্ট্রি করার সময় কিছু টাকা, ওই টাকা লোন দিলে, ওই টাকা ট্যাক্স দিলে সেটা হয়। আপনি যখনই টাকা সারপ্লাস হয় তখন তো ওটা ব্ল্যাক মানি হয়ে যায়। আপনি ওইটা জমা দিতে গেলেই যদি আপনি ধরেন তাকে, এই জন্যেই আপনার প্রত্যেকটা জিনিসের পরিষ্কার স্টেপ তো আমার আরেকটা প্রসঙ্গ, এই প্রসঙ্গটা একসময় অনেক আলোচনার মধ্যে ছিল, কিন্তু আবারও আলোচনায় নতুন করে আসছে। শিক্ষার্থীরা রাজপথে আন্দোলন করছে কোটা প্রথা বাতিলের দাবিতে, মানে এটা বাতিল হয়ে গিয়েও আবার খানিকটা ফেরত এসছে, এবং শিক্ষার্থীরা অনেকেই এখন বলছে যে তারা ঘরে ফিরে যাবে না এটা বাতিল না হওয়া পর্যন্ত। এবং আমি একটু আপনাদের কাছ থেকে শুনতে চাই। না দেখেন, কোটা আমি তো মনে করি এই কোটা থাকা উচিত না। তাদের মূল কথাটা হচ্ছে, কয়েকদিন আগে কোর্ট রায় দিছে, হাইকোর্ট, যে মুক্তিযোদ্ধাদের কোটা থাকবে, অর্থাৎ তার নাতি ফুতি বংশধররা পাইতে থাকবে। আরে এখন সর্বোচ্চ মারা টারা গিয়ে সর্বোচ্চ 1060 মুক্তিযোদ্ধা থাকার কথা। হ্যাঁ, এখন 2.5 লক্ষ মুক্তিযোদ্ধার পরিবার
তারা চাকরি বাকরি ফ্যামিলি সব কিছু দিচ্ছে এবং তাদের বোধহয় প্রায় অর্ধ লক্ষের মতোই বয়স 50-এর নিচে 50-এর নিচে দেশ স্বাধীন হয়েছে 53 বছর এবং আন্ডা বাচ্চা আছে, বহুত কিছু হয়ে গেছে এটা। এবং বিশ্বাস করেন এটা একটা পলিটিক্যাল বাহিনী হয়ে গেছে, পুরোপুরি পলিটিক্যাল বাহিনী। তো কেন কোঠা তাদেরকে কোঠা দেওয়া হবে? তাও আবার কি কোঠা কত? 30%। তাহলে মেধার কি জায়গা কোথায়? সরকারি চাকরি এমনিই চাকরি হয় না, ইনভেস্টমেন্ট নাই, ইন্ডাস্ট্রি নাই। সরকারি চাকরি কয়টা হয়? এখন চাকরি যদি 500টা নেয়, তার যদি 30% কোঠায় ছেড়ে দিতে হয়। এবং তারা তো এখনও বলবো যে মুক্তিযুদ্ধ তো গ্রামে ট্রামেই বেশি আছে, এটা ঠিক সংখ্যায়, এবং লেখাপড়া তো ওখানে খুব একটা হয় না। তো এই লোকগুলো তো প্রশাসনে আসবে কোঠার সিস্টেমে। আমার গ্রামে এক মুক্তিযোদ্ধার সন্তান, বুয়া মুক্তিযোদ্ধা, এত দিয়ে ইঞ্জিনিয়ার বানায় গ্রাম গুম কিনে ফেলাইতেছে। তো এটা কে সহ্য করবে? সুতরাং কোঠা, এখন দেশ আগায় যাচ্ছে, এখন কোঠা টোটা নেই, যে মেধায় প্রতিযোগিতায় টিকবে সে থাকবে। এখন এই ধরনের ঘুষ দেওয়ার মতো কোঠা রাখা উচিত না, এটা আমি মনে করব। জাস্ট ঘুষ দেওয়ার কোঠা। হ্যাঁ, আগে ছিল আমাদের পার্বত্য অঞ্চলে রিয়েলি বৈষম্য ছিল। ওখানেও আবার দেখেন যে বাংলাদেশের সবচেয়ে শিক্ষিতর হার কিন্তু বেশি রাঙামাটিতে, কারণ ওই 3 হিল ট্যাক্সের যত কোঠা যেত সব রাঙামাটি এলা ভোগ করতো। সুতরাং জেলা ওয়ারি হ্যাঁ থাকতে পারে যারা পিছিয়ে পড়া, কিন্তু কোনো একটা গোষ্ঠীকে পালার জন্য কোঠা তো থাকা উচিত না। আমাদের সংবিধানে তো সমতা প্রতিষ্ঠিত হয়েছে, সমতার নীতি রয়েছে, তবে সেখানে আছে যে সমতায় পৌঁছবার জন্য যারা পিছিয়ে পড়া অংশ তাদের অগ্রাধিকার দেওয়া যেতে পারে। সেই বিবেচনায় আদিবাসী এবং অন্য প্রতিবন্ধী এর কোঠা থাকতে পারে। তো সেই ধরনের সেই কোঠাটা কোনো ক্রমেই মানে সাধারণ এর চেয়ে মানে সাধারণের প্রতিযোগিতার জায়গাতে সংকুচিত করা যায় না। সেটা 5-10-15% কোঠা হয়তো সব মিলে একটা দেশে থাকতে পারে, কিন্তু আমাদের দেশে বেশিরভাগ অর্থাৎ 60% যদি কোটায় চলে যায় তাহলে সেটা দুর্ভাগ্যজনক। আর একটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, তো সেই কারণে দেশের জন্য যুদ্ধ করেছে, নিশ্চয়ই তার পরিবারের জন্য নয়। তারপরেও যারা ক্ষতিগ্রস্ত মুক্তিযোদ্ধা, যারা যুদ্ধে আহত হয়েছে, বিভিন্ন কারণে তাদেরকে সাপোর্ট দেওয়া যেতে পারে, কিন্তু সেই সাপোর্টটা বংশানুক্রমিকভাবে নাতিপতি পর্যন্ত যেতে পারে না। একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমি মনে করি এটা অসঙ্গত, এটা উচিত না। বরং সেখানে ক্ষতিগ্রস্ত পশ্চাৎপদ কোটা দিয়ে, যেটি মিস্টার আজিজও বলছিলেন যে প্রশাসনের মতো জায়গায় যেখানে মেধাবীদের দরকার, সক্ষম যোগ্য লোক দরকার, সেটাকে আসলে হ্যাঁ, সেই জন্য আমি বলছি যে সেই ক্ষেত্রে কোনো সাপোর্ট দেওয়া যেতে পারে। একজন দুস্থ মুক্তিযোদ্ধা, একটা শহীদ পরিবার, এখনও যদি তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকে, এখনও যদি তারা সমাজে দাঁড়াতে না পারে, সেগুলোকে আলাদা মূল্যায়ন করা যেতে পারে। কিন্তু বিশেষ করে প্রশাসনে, যেখানে প্রতিযোগিতার বিষয়, যেখানে মেধাবী নেতৃত্ব দরকার, সেখানে এই ধরনের কোটার সিস্টেমটা আর সম্ভব না। আর একটা হচ্ছে যে মুক্তিযোদ্ধারা যুদ্ধ করেছে, তারা অর্থনৈতিকভাবে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত, তাদের সন্তানদের কোটা ছিল, কিন্তু নাতিপুতির কোটা দেওয়ার তো কোনো মানে নেই। আর সন্তানরা তো কোনো মুক্তিযোদ্ধার সন্তান এখন আর কলেজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয় না, কেননা তারা তো বেরিয়ে এসছে। অতএব এটাকে পুনর্বিবেচনা করা উচিত না। কিন্তু ওই যে মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত প্রায় 1.5 লক্ষ যদি 50-এর নিচে তাদের বয়স হয়, সেটা তো আর মুক্তিযুদ্ধ হয় না। মুক্তিযুদ্ধের পরে জন্ম নেওয়ার পরে যদি কেউ মুক্তিযোদ্ধা হয়, এখন 70 বয়স 70 না হলে তো মুক্তিযোদ্ধা হওয়ার কথা না। 70-এর বাইরে 53 বছর দেশ স্বাধীন হয়ে গেছে। এমনও জানি, এমনও আমাদের কাছে, যেমন ব্যক্তিগতভাবে আমিও জানি যে নেতা বাবা মুক্তিযোদ্ধা ছিল, ছেলে মুক্তিযুদ্ধ হয়ে গেছে, কিংবা বড় ভাই মুক্তিযুদ্ধ ছিল, ছেলে মুক্তিযুদ্ধ হয়ে গেছে। আবার রাজাকা মুক্তিযুদ্ধ করে নাই, কিংবা বিপরীতে যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের বিপক্ষে যুদ্ধ করেছে, তারাও কিন্তু মুক্তিযোদ্ধার কিছু কিছু এখনও খুঁজে পাওয়া যাবে। এই ভুয়া মুক্তিযোদ্ধাও আছে। তো সেই জায়গা থেকে আমার মনে হয় যে জিনিসটাকে, কোটাটাকে কমে আনা দরকার, এবং পশ্চাৎপদ জনগোষ্ঠী, আদিবাসী, তো যারা আছে প্রতিবন্ধী, এমনকি নারী কোঠার ব্যাপারটাও তো কোনো কোনো ক্ষেত্রে থাকতে পারে, কিন্তু নারীরাও এখন প্রতিযোগিতার ছেলেদের চেয়ে এগিয়ে আছে। সেই ক্ষেত্রে এটাও এখন ওইটা থাকাটার কোনো মানে নাই, কেননা পরীক্ষায় তো তারা ভালো করতেছে, ছেলেদের চেয়ে তারা এগিয়ে আছে। অতএব সেই ক্ষেত্রে আমার মনে হয় এটা আর অ্যাপ্লিকেবল বলে আমার মনে হয় না।
অতএব So, দেশের সামগ্রিক স্বার্থে কোটাটাকে কমিয়ে আনা দরকার। আমরা শেষ প্রান্তে কনক্লুডিং রিমার্কস আপনার। না, আমার কথা হলো সামগ্রিকভাবেই ধরেন সব কিছুকে সার্বজনীনভাবে বিবেচনা করে, যেমন এই কোঠার কথা বললেন, এটা সামগ্রিকভাবে চিন্তাটা করা উচিত দেশের জন্যে। এবং প্রত্যেকটা জিনিসই ধরেন এই সামাজিক যত প্রণোদনা দেওয়া হচ্ছে বা যা দেওয়া হচ্ছে, এটা সবার ভিতরে যাতে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হয় সেটাও বিবেচনায় রাখা উচিত। আর কোঠায় আপনার ধরেন কোঠাটা আমি খুবই বিরক্ত বোধ করেছি এবং ছেলেরা ঠিকই করেছে। আপনার 2.25 লক্ষ মুক্তিযোদ্ধা পাবেন কোথায় বাংলাদেশে বলেন? কোনোদিন এটা জরিপ হলো না। হোসেন মোহাম্মদ এরশাদের সময় একবার জরিপ হয়েছিল, আমি শুনছি, তখন তারা ওই হোসেন মোহাম্মদ এরশাদ 85,000 মুক্তিযোদ্ধা পাইছে প্রকৃত। এটা পাবলিশ করে সাহস পায় নাই, কারণ তাকে নিয়ে সন্দেহ ছিল, সে এটা ডরে আর এটা প্রকাশ করে নাই। এখন হলো 2.25 লক্ষ এবং আরও হবে। এখন দেশ স্বাধীন হলো 53 বছর, 54 বছরে পড়ছে। 54 বছরের সাথে অন্তত 15 বছর 18 বছর যোগ দেন, তো এখন তো কোনো মুক্তিযোদ্ধা খুব একটা বেঁচে থাকারই সংখ্যা বেঁচে আছে খুব কম। তো সুতরাং আপনি প্রণোদনা দেবেন তার নাতি পুতি এইগুলি সব লোক দেবেন, এটা তো আসলে এই মুক্তিযুদ্ধের নামে আমি যেটা বলছি যে আপনি প্রত্যেকটা থানায় খবর নেন, জেলায় খবর নেন, একটা বাহিনী পালা হচ্ছে। এই গরিবের টাকা দিয়ে, ট্যাক্সের পয়সা দিয়ে এই ধরনের বাহিনী পালার কোনো অর্থ হয় না। হ্যাঁ, সাহিদ ভাই ঠিকই বলেছে, পশ্চাৎপদ কোনো জায়গা থাকলে সেখানে অবশ্যই আমরা দিতে পারি, কোথাও না দিয়েও অন্য সুবিধা দিতে পারি, অন্যভাবে আমরা বৃদ্ধ ভাতা দেই না। এরকম মুক্তিযোদ্ধা যদি থেকে থাকে, মুক্তিযোদ্ধা তো আমরা এই ধরনের দান খরচ করার জন্য তো মুক্তিযোদ্ধাদের জন্য এখন ভাতা তো আছে, তো ভাতা এই ধরনের এক ধরনের দান খরচ। মুক্তিযুদ্ধের দেশ স্বাধীন হওয়ার পরে কোনো ব্যক্তি মানে অকর্মণ না, যারা যুদ্ধ হতো মুক্তিযোদ্ধা তাদের কথা আলাদা, তাদের আপনি দেন। আর যারা সক্ষম তাদের চাকরি দিতেন, তারা করে খাক, তাদেরকে এই ধরনের আপনি দিচ্ছেন কেন? এটা তো এক ধরনের ভিক্ষা দেওয়া। মুক্তিযোদ্ধারা বাংলাদেশে বহু ধনাঢ্য মুক্তিযুদ্ধ আছে, সেটা তো আছেই, কেন সে উচ্চবিত্তেরও সন্তানেরাও তো কিছু মুক্তিযুদ্ধে গেছে, যদিও শ্রমিক কৃষকের সন্তানেরাই বেশি মুক্তিযুদ্ধ করেছে, সাধারণ মানুষরাই করেছে। তবে ব্যাপারটা হলো মুক্তিযুদ্ধদের এটা ঠিক যে পুনর্বাসন হয় নাই, সব দলই তাদেরকে ব্যবহার করেছে কিন্তু তাদেরকে কার্যকর পুনর্বাসন করে না। এবং মুক্তিযোদ্ধাদেরকে সেই সময় তাদেরকে কাজের সঙ্গে, দেশ গড়ার সঙ্গে যুক্ত করার যে উদ্যোগ দরকার ছিল সেটা কিন্তু আমরা দেখিনি। তো এই ক্ষেত্রে মুক্তিযুদ্ধের প্রতি ইনজাস্টিসও হয়েছে, এটাও ঠিক, কিন্তু সেটা পুষিয়ে দেওয়ার জন্য এই ধরনের ভাতা সিস্টেম, মানে এই ধরনের কোটা সিস্টেমটা মোটে অ্যাপ্লিকেবল না। দর্শক, অনুষ্ঠানের শেষ প্রান্তে আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক এবং এক্সে তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিম হচ্ছে, আপনারা দেখতে পারেন। টেলিভিশনের পর্দায় দেখতে না পারলে যে কোনো সময় যে কোনো স্থান থেকে ইউটিউবে তৃতীয় মাত্রা চ্যানেলটি সাবস্ক্রাইব করি পর্ব পুরনো পর্বগুলো আপনারা দেখতে পারেন। মিস্টার এম এ আজিজ এবং মিস্টার আবু সাইদ খান, অসংখ্য ধন্যবাদ আলোচনা শুরুর জন্য। দর্শক মণ্ডলী, বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিকভাবে কোথায় দাঁড়িয়ে আছে এই প্রশ্ন আমি আমার অতিথিদের করেছিলাম এবং ভবিষ্যতের জন্য কি সংকেত দিচ্ছে। দুজনেই হতাশা ব্যক্ত করেছেন এবং সামনে ভালো কিছু দেখছেন সেটা মনে হয় না। কি কি করা যেতে পারে সেরকম কিছু কথাবার্তা তারা বলছিলেন এবং নৈরাশ্যের যে কারণগুলো তৈরি হয়েছে সেগুলো যদি আমরা বাকি সময় জুড়ে 1 ঘন্টা জুড়ে যে আলোচনা করলাম তা থেকে মোটামুটিভাবে স্পষ্ট। এখানে সাংবাদিকতা রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ হিসেবে পরিচিত যে গণমাধ্যম সেটা অসহায়, আমার অতিথি সাংবাদিকরা সেটা কম বেশি প্রকাশ করেছেন। এখানে বেনজিরের মতো চরিত্র তৈরি হয় রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায়। একথা বললে হবে না যে রাষ্ট্র এখানে কোনো পৃষ্ঠপোষকতা দেয়নি, প্রচ্ছন্ন বা প্রত্যক্ষ পৃষ্ঠপোষকতা ছিল। জেনারেল আজিজ কিংবা আনারের মতো জাতীয় সংসদ সদস্য তৈরি হয়। এখানে কোটা নামের একটা অশুভ বিষয় থাকে যেটা অনেক মেধাবীকে আসলে তার জায়গায় তার যে প্রাপ্য সেই প্রাপ্য থেকে বঞ্চিত করে এবং যে কারণে দেশের 70% তরুণ এখন দেশ ছেড়ে বিদেশে যাবার স্বপ্ন দেখে। এবং এখানে ব্যক্তির প্রয়োজনে মন্ত্রণালয় তৈরি হয়। এই আলোচনায় একজন অর্থনীতিবিদ বলছিলেন যে এত মন্ত্রণালয় দরকার নেই, কথায় কথায় আবার অনেকে নতুন নতুন মন্ত্রণালয় করবার প্রস্তাব দেন। এখানে অর্থনীতিবিদ একজন বলছেন যে এখানে বাজেট তৈরি করে অলিগার্করা। এবং আলোচনার মধ্যে উঠে এসছে যে বাংলাদেশ হচ্ছে পৃথিবীতে এমন একটা দেশ যে দেশে সবচেয়ে দ্রুততম সময় ধনী হওয়া যায়। এই দেশ
মুক্তিযোদ্ধারা নিশ্চয়ই চাননি, এই দেশ যারা স্বাধীনতার জন্য সংগ্রাম করেছেন তারা চাননি। এবং এখন একথাও বলছেন, আরেকটি আলোচনায় কিছুদিন আগে আলোচনা হয়েছে যে দেশ আজকে এমন জায়গায় গেছে প্রশাসন সহ নানান প্রতিষ্ঠান, যেটা আগামী 53 বছরও ঠিক করা সম্ভব নয়। কিন্তু আসলে 53 বছর নয়, 53 মাসও সম্ভব যদি সদিচ্ছা থাকে। সেই সদিচ্ছাটারই বড় অভাব আমাদের নেতৃত্বের, রাজনৈতিক নেতৃত্বের বিশেষ করে, এবং সামাজিক এবং অন্যান্য ক্ষেত্রে যারা নেতৃত্ব দিচ্ছেন তাদেরও সেখানে কম বেশি দায় আছে। আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।